আমি প্রফেসর বিশ্বাসের কথা অনুযায়ী চোখটা বন্ধ করলাম। চোখ বন্ধ করার সাথে সাথেই আমি সেই স্বপ্নে দেখা পুরো বাড়িটা খেয়াল করলাম। আমার কাছে মনে হচ্ছে আমি পুরা বাড়িটার ভেতরে ঢুকছি। আস্তে আস্তে বাড়িটায় ঢুকতে লাগলাম আর সেই মোমের পুতুলটা দেখতে পেলাম। মোমের পুতুলটা ধরার সাথে সাথেই খেয়াল করলাম সুখী আমার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে সুখী আসলো কিভাবে? আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না। খেয়াল করলাম সুখী কোথাও দৌড়ে যাচ্ছে। আমি সুখীর পিছু যেতে লাগলাম। খেয়াল করলাম সুখী একটা রুমের মধ্যে ঢুকলো। আমিও রুমের মধ্যে গেলাম। পরক্ষণেই রুমটা বেশ অন্ধকার হয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই রুমটা আলোকিত হয়ে গেল। খেয়াল করলাম সুখী একটা সিংহাসনে বসে আছে। সুখীকে এমন অবস্থায় দেখে আমি বেশ অবাক হলাম। ঠিক এই মুহূর্তে ঘরটা আবার কাঁপতে লাগলো আর মোমবাতিগুলো সব নিভে গেল। প্রফেসর বিশ্বাস ঘরের লাইটটা অন করলো আর আমাকে বলল। মিসেস অধরা, এবার চোখটা খুলুন। আমি চোখটা খুললাম আর দেখলাম অরণ্য বেশ শান্ত হয়ে আমার পাশে বসে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে। এবার প্রফেসর বিশ্বাস আমাকে বলল। সুখীকে এই অবস্থায় দেখে কেমন লাগছে? আমি হতাশ না হয়ে পারলাম না, কারণ প্রফেসর বিশ্বাস কিভাবে বুঝলো আমি কি দেখেছি। আমি হতবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কিভাবে আমি সুখীকে দেখেছি? আর সুখী ওইখানে বসে আছে কেন? আর সুখী কোথায় গেল? প্রফেসর বিশ্বাস একটু দাম নিয়ে বলল, সুখীকে জানতে চান? হ্যাঁ, জানতে চাই, বলুন। প্রফেসর বিশ্বাস শান্ত স্বরেই জবাব দিল, সুখী কোনো সাধারণ মানুষ না, সুখী একটা অতৃপ্ত আত্মা। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম আর বললাম, অতৃপ্ত আত্মা মানে? প্রফেসর বিশ্বাস জবাব দিল, হ্যাঁ, অতৃপ্ত আত্মা। তাহলে সুখী আমার বাসায় কেন আসলো? আর সুখীর সাথে এমন কেন হলো? আর আমার পেটে সুখীর বাচ্চা কিভাবে আসলো? প্রফেসর বিশ্বাস এভাবে জবাব দিল, সুখীর যে বাচ্চাটা আপনার পেটে এসেছে, সেটা সুখী চেয়েছিল যে আসুক। আপনার পেটের এ বাচ্চাটা হলো চন্দ্রাবতী। আমি অবাক হয়ে বললাম, চন্দ্রাবতী? এ চন্দ্রাবতী কে? চন্দ্রাবতী হলো সুখীর সেই মৃত বাচ্চা, যে বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই মরে গিয়েছিল। আমি আর অরণ্য কিছুটা হতবাক হয়ে জবাব দিলাম, আপনি ঠিক বলছেন, আমরা বুঝতে পারছি না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের জবাব দিল, সুখী তার প্রতিশোধ নেওয়ার জন্য তার বাচ্চা চন্দ্রাবতীকে এ পৃথিবীতে আনতে চাচ্ছে। আর সুখী তার মেয়ে চন্দ্রাবতীকে দিয়েই তার প্রতিশোধ পূরণ করবে। আর সুখীর বাচ্চাটা পৃথিবীতে আসার জন্য একটা মানব শরীর দরকার ছিল। আর সেই জন্য সুখী ছলনার আশ্রয় নিয়ে আপনার বাসায় এসেছিল। আর সুখী জানতো যে তার বাচ্চা যখন 3 মাস বয়স হবে তার পেটের, তখন বাচ্চাটা একটা মানব শরীর প্রবেশ করাতে হবে। আর মানব শরীর প্রবেশ করলেই বাচ্চাটা পৃথিবীতে আসতে পারবে। তাই বাচ্চাটা মিসেস অধরা আপনার পেটে স্থানান্তরিত হয়েছে। আর স্থানান্তরিত হওয়ার পর সুখীর জায়গা চলে গিয়েছে। বাচ্চাটার জন্মের পর সুখী তার প্রতিশোধ নেবে। আর মাঝখানে যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে কিছু মায়া আর ছলনা ছিল। আমি কিছুটা অবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, কি এমন প্রতিশোধ নেবে সুখী? আর সুখী মেয়েটাই বা কে? আর বাচ্চাটা কি আমাকে জন্ম দিতেই হবে? জন্ম যেন না হয়, তার কি কোনো উপায় নেই? প্রফেসর বিশ্বাস নিরাশ হয়ে জবাব দিল, বাচ্চাটাকে জন্ম দিতে হবে, জন্ম দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর সুখীকে জানতে চান? হ্যাঁ, জানতে চাই, বলুন। সুখী কে? আর কিসের প্রতিশোধ নিতে চায়? এবার প্রফেসর বিশ্বাস যা বলল, আমি আর অরণ্য আবারও হকচকিয়ে গেলাম। কারণ প্রফেসর বিশ্বাস বলল, সুখী ছিল রাজপরিবারের রাজকন্যা। সুখী তার বাবা মায়ের একটা কন্যা ছিল। তার কোনো ভাই বোন ছিল না, কিন্তু সুখী ছিল অসাধারণ গুণে গুণান্বিত। অল্প বয়সেই সুখী অস্ত্র এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে পড়ল। কিন্তু রূপকথার রাজকন্যার গল্পের মতো সুখী এত সুন্দরী ছিল না। যেহেতু সুখী কোনো ভাই ছিল না,
তাই খুব অল্প বয়সে সুখী তার বাবার রাজ্যের দায়ভার নিজের কাঁধে নিল। কিন্তু অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে সুখী রাজ্য পরিচালিত করতে লাগলো। যুদ্ধের বিভিন্ন কৌশল দিয়ে একের পর এক রাজ্য দখল করতে লাগলো। ঠিক একইভাবে একদিন পাশের রাজ্য থেকে সুখীর রাজ দখলের জন্য হামলা করা হয়। কিন্তু সুখী তার যুদ্ধবিদ্যায় নতুন কৌশলগুলো অবলম্বন করতে থাকে। পাশের রাজ্যের রাজা যখন বুঝতে পারল সুখীর কাছে পরাজিত হবে, অচিরেই তখন তিনি সন্ধি করার জন্য সুখীর সাথে সেই রাজ্যের রাজপুত্র অর্জুনের বিয়ের প্রস্তাব পাঠায়। এবার সুখী বেশ চিন্তায় পড়ে গেল, সে বিয়ে করবে কি না, বিয়ে করে সন্ধি করাটা ঠিক হবে কি না, কারণ সুখী তেমন সুন্দরী ছিল না। অপরদিকে রাজপুত্র অর্জুন ছিল অনেক সুন্দর সুপুরুষ। বিভিন্ন রাজপুত্রের মধ্যে যদি কখনো সুন্দর প্রতিযোগিতা হয় তাহলে রাজপুত্র অর্জুন অনায়াসে সেটাতে জয়লাভ করবে। এবার সুখী বেশ দোটানায় পড়ে গেল, বুঝতে পারছিল না এত সুন্দর যুবকের বিয়ে করলে যুবক মানতে পারবে কিনা। সুখী ভেবে কোনো উপায় না পেয়ে রাজ্যের রাজপিতার সন্নিকটে শরণাপন্ন হলো আর বলল, পিতা, আমি কি আপনার রুমে প্রবেশ করতে পারি? রাজপিতা বললেন, আসো মা। সুখী রাজপিতার সন্নিকটে এসে বলল, পিতা, আপনি নিশ্চিত সব শুনেছেন? এই রাজ্য কি হয়েছে? আপনার অজানায় কিছুই নেই হয়তো। হয়তো এটাও জানেন পাশের রাজ্য সন্ধি করতে চেয়েছে, আর সেই সন্ধির চিহ্ন স্বরূপ আমার সাথে রাজপুত্র অর্জুনের বিবাহ প্রস্তাব প্রদান করেছে। এখন কি বিবাহের প্রস্তাবে রাজি হব কিনা বেশ দুটানায় পড়ে গেছি। এবার রাজপিতা সুখীর প্রশ্নের জবাবে উত্তর দিল, এ তো বেশ উত্তম প্রস্তাব। রাজি না হওয়ার কারণ তো দেখছি না। দুটি রাজ্যের বন্ধুত্ব দূর হবে এতে, আর তোমারও যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। এতে দুটানায় পড়ার কোনো কারণ দেখছি না। এবার সুখী কিছুটা চুপ হয়ে থেকে রাজপিতাকে বলল, পিতা, আপনি তো জানেন আমি কোনো রূপবতী মেয়ে না। অপরদিকে অর্জুন একজন সুপুরুষ সুন্দর যুবক। তার সাথে বিয়ে হলে সে কি আমার মতো কালো একটি মেয়েকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে? আমি সে চিন্তা করেই দুটানায় আছি। আপনি একটু ভেবে বলুন আমার কি করা উচিত, কারণ একমাত্র আপনি এ রাজ্যের সবচেয়ে বয়স্ক একজন মানুষ। নিশ্চিত আপনার চিন্তাভাবনার মাপ কঠিন তুল্য হবে, আমার চিন্তাভাবনার মাপকাঠি অতি নগণ্য। আমাকে একটু সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন। রাজপিতা একরাশ হাসি দিয়ে সুখীকে জবাব দিল, এতে ভাবার কিছু দেখছি না মা। তুমি এই প্রস্তাব নির্দ্বিধায় গ্রহণ করতে পারো। আর বাহ্যিক সৌন্দর্য কারো গুণ নির্ধারণ করতে পারে না। সুন্দর তো সে যার ভিতরটা সুন্দর। আর আমি জানি সে সৌন্দর্যের প্রতিযোগিতা হলে আমার সখীমা সেখানে প্রথম হবে। মা, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তুমি পাশের রাজ্যের প্রস্তাব গ্রহণ করতে পারো অনায়াসে। রাজপিতার কথা শুনে সুখী যেন একটু ভরসা পেল। রাজপিতার সাথে কথা শেষ করে সুখী রাজপিতার রুমে থেকে প্রস্থান নিল। নিজের রুমে গিয়ে সুখী আর কিছুক্ষণ ভাবল, তারপর পাশের রাজ্যে বার্তা পাঠালো যে সুখী তাদের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ বার্তা পাঠানোর কিছুদিনের মধ্যেই রাজপুত্র অর্জুনের সাথে সুখীর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের প্রথম দিকে সুখী আর অর্জুনের সম্পর্ক ভালোই কাটতে লাগলো। বিয়ের কিছুদিনের মধ্যেই সুখী জানতে পারলো যে সে মা হতে চলেছে, এবং সংবাদটা পেয়ে সুখী বেশ খুশি হলো, কারণ একটা মেয়ের কাছে মাতৃত্বের চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। সুখীর দৃঢ় বিশ্বাস ছিল তার একটা মেয়ে সন্তান হবে, তাই সে স্থির করলো যে সে তার মেয়ের নাম রাখবে চন্দ্রাবতী। কিন্তু এই মুহূর্তে সুখীর রাজ্যে দায়িত্ব পালন করাটা বেশ মুশকিল হয়ে পড়ছিল। তাই সুখী চিন্তা করলো সমস্ত রাজ্যের দায়িত্ব সে অর্জুনের হাতে দিয়ে দেবে। যা ভাবলো সেই কাজ করলো সুখী। তার রাজ্যের সমস্ত দায়িত্ব তার স্বামী অর্জুনকে প্রদান করলো। আর সুখীর ঠিক এই জায়গাটায় বেশ বড় একটা ভুল করে বসলো অর্জুনকে সমস্ত দায়িত্ব দিয়ে। কারণ অর্জুনকে দায়িত্ব প্রদান করার পর অর্জুনের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করলো সুখী। খেয়াল করলো অর্জুন আগের মতো সুখীকে এত গুরুত্ব দিচ্ছে না, রাজ্যের দায়িত্বও ঠিকমতো পালন করছে না। সুখীর প্রতি অর্জুনের এত উদাসীনতা দেখে সুখীর বেশ অবাক হলো। বুঝতে পারলো না সে কি করবে, তার কি করা উচিত, কি করলে সে অর্জুনের এর মনের কথা বুঝতে পারবে। সুখী বারবার চিন্তা করে যে অর্জুনকে সে সবটা জিজ্ঞাসা করবে, কেন অর্জুন তাকে
অবহেলা করছে, কিন্তু অর্জুন কি ভাববে এটা চিন্তা করে আর কিছু বলতে পারছে না সুখী। কিন্তু একদিন সাহস করে সুখী অর্জুনকে বলল, অর্জুন, আমি জানতে চাই তুমি আমার সাথে হুট করে এমন ব্যবহার করছো কেন? কেন আমার প্রতি তুমি এত উদাসীন? তুমি তো জানো আমাদের কিছুদিনের মধ্যে একটা বাচ্চা আসবে। এখন তো তোমার আমাকে বেশি খেয়াল রাখা দরকার। তাহলে কেন তুমি আমাকে এখন কষ্ট দিচ্ছ? আমি কি এমন করার জানতে পারি? অর্জুন এবার একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, সুখী, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। তোমার তো এতদিনে সব বুঝে যাওয়ার কথা। তোমার মতো বুদ্ধি মেয়ের এমন বোকার মতো প্রশ্ন করাটা বেশ অদ্ভুত লাগছে, হাস্যকরও লাগছে বটে। সুখী অর্জুনের কথা শুনে বেশ অবাক হলো আর বলল, মানে কি? কি বলতে চাচ্ছ তুমি? এবার অর্জুন যা বলল সুখী যেন তা শুনে চমকে গেল। সুখীর মাথাটা যেন ঘুরে গেল। সুখী বুঝতে পারছিল না সুখী এখন কি করবে, কারণ অর্জুন বলল, তোমার কি মনে হয় সুখী, আমি তোমার মতো দেখতে কুৎসিত মেয়েকে এমনি এমনি বিয়ে করেছি? তোমার কি মনে হয় আমার মতো একজন যুবক তোমার মতো মেয়েকে বিবাহ করার উপযোগী ছিল? কিন্তু কেন করেছি জানো? সুখী কিছুটা হতাশ হয়ে প্রশ্ন করল। কেন? জবাবে অর্জুন বলল, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র রাজ্য দখল করার জন্য। আমি জানতাম তুমি যুদ্ধবিদ্যা আর অস্ত্রবিদ্যায় অনেক পারদর্শী, সুতরাং তোমাকে পরাজিত করা আমার পক্ষে অনেক কঠিনতর হয়ে যেত। তাই এভাবে পরাজিত করলাম তোমাকে। তোমার সাথে বিয়ের বিষয়টা ছিল শুধুমাত্র স্বার্থের জন্য। বিয়ের পর এত নাটক করেছি যেন তুমি নিজে থেকে আমাকে রাজ্যের দায়িত্ব দাও, আর তুমি সেটাই করলে। এখন এইসব রাজ্যের মালিক একমাত্র আমি। এখানে তোমার মতো গুরুত্ব কেউ দেবে না, আর তোমার মতো কদাকার একটা মেয়েকে আমার আর দরকার হবে না। আমি তোমাকে মন থেকে ঘৃণা করি। আর বাকি রইল তোমার সন্তানের কথা, সেও নিশ্চিত তোমার মতো কুৎসিত দেখতে হবে। শুনে রাখো, তোমার আর তোমার সন্তানের প্রতি আমার কোনো মায়া বা ভালোবাসা নেই। আমাকে এসব প্রশ্ন করে বিরক্তি করবে না আশা করি। সুখী হতাশ হয়ে বলল, শুধুমাত্র রাজ্যের জন্য তুমি আমার সাথে এত বড় নাটক করলে অর্জুন? আমি সবসময় সততা দিয়ে রাজ্য পরিচালনা করেছি, আর তুমি সেই সততার সুযোগ দিয়ে ক্ষমতা প্রবল দেখাচ্ছ। লজ্জা করছে না তোমার এত নোংরা একটা নাটক করতে? অর্জুন একটা কর্কশ হাসি দিয়ে বলল, আমি আমার স্বার্থের জন্য সব পারি। এ বলে অর্জুন চলে গেল। আর সুখী নিজেকে এ অবস্থায় বেশ অসহায় মনে হতে লাগলো। ভিতরে ভিতরে সুখী ভেঙে পড়ল। কি করবে সুখী বুঝতে পারছিল না। দিন যেতে লাগলো, অর্জুনের পরিবর্তন বেশ বাড়তে লাগলো। সুখীর প্রতি অবহেলা মাত্রা যেন আরও বাড়তে লাগলো। শরীরের প্রয়োজনে অর্জুন সুখীর কাছে আসতো আর সুখীর উপর নরপশুর মতো ঝাঁপিয়ে পড়তো, আর বাকি সময় থাকতো মদের আর নেশার আড্ডায়। সে সাথে রাজ্যের অবস্থাও বেশ খারাপ হতে লাগলো। কুমারী মেয়েগুলোকে অর্জুন ভোগের বস্তু হিসেবে ব্যবহার করতে লাগলো। এসব যেন সুখীকে আরও হতাশ করে তুলল। অপরদিকে সুখীর পেটে বাচ্চাটাও বেশ বড় হতে লাগলো। 7 মাস পার হয়ে গেল। সুখী বেশ বুঝতে পারলো সুখীর কোলে চন্দ্রাবতী আসবে। সুখীর ইচ্ছা ছিল চন্দ্রাবতী যেন মোমের পুতুলের মতো সুন্দর হয়। তাই সুখী মোম দিয়ে একটা পুতুল বানালো, যা দেখতে একদম মানুষের মতো ছিল। সুখী তার মনের সব শখ দিয়ে পুতুলটা বানিয়েছিল, আর মনে মনে চেয়েছিল যে চন্দ্রাবতী দেখতে ঠিক এ পুতুলটার মতো হোক। সুখী ভাবল চন্দ্রাবতী জন্ম নিলে হয়তো সুখীর জীবনের গল্পটা পাল্টাবে, কিন্তু চন্দ্রাবতী জন্মানোর আগে সে স্বপ্নটা সুখীর নিঃশেষ হয়ে গেল। কারণ অর্জুন একদিন মদের নেশায় আসক্ত হয়ে সুখীর উপর ঝাঁপিয়ে পড়ল। সারা শরীরটায় নরপশুর মতো খুবলে খুবলে খেতে লাগলো আর আঘাত করতে লাগলো। সুখী চেঁচাতে চাইলেও চেঁচাতে পারছিল না, কারণ অর্জুন তার মুখটা আটকে দিয়েছিল হাত দিয়ে। অমানবিক যন্ত্রণায় আস্তে আস্তে সুখী নিস্তেজ হয়ে গেল আর সুখীর মৃত্যু ঘটল। সে সাথে সুখীর 7 মাসের চন্দ্রাবতীও মৃত্যু ঘটল। সে থেকেই সুখী আত্মাটা সে প্রসাদে আটকে গেল আর প্রতিশোধের জন্য ছটফট করতে লাগলো। কাহিনীটা বলে প্রফেসর বিশ্বাস এক গ্লাস পানি খেলো। আর আমি আর অরণ্য গল্পটা শোনার পরে কেন জানি না চোখের কোণে জল জমে গেল দুজনের। আমি প্রফেসর বিশ্বাসকে বললাম, আপনি তো জানেন অর্জুন মারা গিয়েছে, আর এটা অনেক বছর আগের কাহিনী।
তাহলে সুখী কাকে মেরে প্রতিশোধ নেবে? জবাবে প্রফেসর বিশ্বাস বলেন, সুখী এখনও ওই সময় আটকে গেছে। সুখী জানে না অর্জুন মারা গিয়েছে, আর আপাতত চন্দ্রাবতী জন্ম নেওয়ার আগে কোনো উপায় বের করা সম্ভব না। কি হবে তাও জানা সম্ভব না। চন্দ্রাবতী জন্ম নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এখন আপনারা যান। ঠিক 4 মাস পর যখন চন্দ্রাবতী 7 মাস হবে, তখন সেও দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। আমি তখন আপনাদের সাথে দেখা করে নিব। আর এর মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটলেও কেউ ভয় পাবেন না। প্রফেসর বিশ্বাসের কথা শুনে আমরা বাসায় চলে আসলাম। আমি বাসায় যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম